তো হেই ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করব সবাই ভালো আছেন। তো আজকে আমরা এক্সপ্লেন করছি রেখা চিত্রা মুভিটা। আর এই মুভিটা বানানো হয়েছে খুবই ভয়ঙ্কর একটা গল্প নিয়ে। আসলে এটা হচ্ছে একটা মিস্ট্রি থ্রিলার মুভি। সো এই জন্য আপনি বুঝতেই পারছেন মুভিটা কেমন হতে যাচ্ছে। সো এই জন্য আমি বলবো ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য, আর নয়তোবা খুবই সুন্দর একটা গল্প মিস করে ফেলবেন। তো চলুন কথা না বাড়িয়ে শুরু করি আজকের ভিডিও। তো এই গল্পের শুরুতে আমরা দেখতে পারি বিবেক নামের একটা পুলিশ অফিসারকে, যে কিনা অনলাইনে জুয়া খেলে 15 লাখ টাকা কামিয়ে ফেলেছিল। এখন টাকা কামানো তো সবার জন্যই খুশির ব্যাপার, কিন্তু বিবেকের জন্য এমনটা ছিল না। কারণ বিবেক যেহেতু এত বেশি টাকা কামিয়ে ফেলেছে, এই জন্য পত্রিকা, টিভি চ্যানেল সমস্ত জায়গায় তার নাম ছড়িয়ে পড়েছিল। আর এখন মানুষ তাকে দেখলেই বলা শুরু করছে যে দেখো, পুলিশ হয়ে সে নিজেই জুয়া খেলছে, তাহলে আমরা কেন জুয়া খেলবো না। আর এই সমস্ত ঘটনাগুলোর জন্য বিবেককে সাসপেন্ড করে দেওয়া হয়। এখন বিবেকের কাছে টাকা তো আছে, তবে এটার জন্য তাকে বিশাল মূল্য চুকাতে হয়েছে। তাকে কয়েক মাস চাকরি থেকে সাসপেন্ডই থাকতে হয়েছে। আর কয়েক মাস পার হয়ে যাওয়ার পরে যখন তার সিনিয়রের কাছে সে গিয়ে মাপটাপ চেয়ে কোনো রকমের চাকরিটা ব্যাক আনে, তখন তার সিনিয়র তাকে একটা গ্রামে শিফট করার সিদ্ধান্ত নেয়, মানে তাকে সেখানে ট্রান্সফার করে দেওয়া হয়। যদিও বিবেকের জন্য সেখানে গিয়ে কাজ করাটা একটু ডিফিকাল্ট ছিল, তবে বিবেক চিন্তা করে ঠিক আছে, ভালোই হয়েছে, চাকরি না থাকার চাইতে কোনো জায়গায় গিয়ে কাজ করব, এইটা অনেক বেশি ভালো। এই জন্য সে তার সমস্ত জিনিসপত্র প্যাক করে সেই দিনই বেরিয়ে পড়ে তার নতুন কর্মস্থলে যাওয়ার জন্য। তো এরপরে পরের সিনে আমরা দেখতে পারি রাজন নামের একটা বৃদ্ধ লোককে, যে কিনা একটা গাড়িতে করে একটা জঙ্গলের অনেক মাঝখানে চলে আসে। আসলে এই জঙ্গলটা হচ্ছে সেই এরিয়ার মধ্যে পড়ে যেই এরিয়াতে একটু আগে বিবেককে ট্রান্সফার করা হয়েছে। আমরা দেখতে পারি খুবই গভীরে এসে এই বৃদ্ধ লোকটা মোবাইল দিয়ে ফেসবুকে লাইভে চলে আসে। আর এখানে একটা জায়গায় বসে সে বলে যে এখন হয়তো আপনারা চিন্তা করছেন আমি এখানে কেন লাইভে এসেছি, বা আমি এই জঙ্গলের মধ্যে বসেই কি করছি। আসলে এখানে আমি এমন একটা গোপন ব্যাপার আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি, যেটা আমি এর আগে কোনোদিনও কারোর সাথে শেয়ার করিনি। আসলে সময়টা ছিল 1985 সালের সময়, যখন আমি আর আমার দুইটা ছেলে ভিনসেন্ট আর ফ্রান্সিস মিলে একটা মেয়েকে মেরে ঠিক এই জায়গায় পুঁতে দিয়েছিলাম, যেই জায়গায় এখন আমি বসে আছি। যদিও আমি জানতাম না সেই মেয়েটার নাম কি, সেই মেয়েটা কি করে বা তার বয়স কত, তবে এটার জন্য আমাকে অনেক বেশি টাকা দেওয়া হয়েছিল, যেই জন্য আমাকে এটা করতে বাধ্য হতে হয়েছিল। তাছাড়া আমাকে হুমকিও দেওয়া হয়েছিল যে যদি আমি মুখ খুলে দেই তাহলে আমাকে মেরেও ফেলা হবে। তবে এতগুলো দিন সহ্য করে থাকার পরে আর আমি কোনোভাবেই সহ্য করে থাকতে পারছি না। এই জন্যই ফাইনালি আমি সিদ্ধান্ত নিয়েছি আমি এই সমস্ত ব্যাপারটা সবার সামনে উন্মোচন করে দেব, যাতে করে আপনারা সবাই এই ব্যাপারটা জানার পরে অ্যাটলিস্ট সেই মেয়ের কেসটা আবারও নতুন করে খোলা হবে, এবং নতুন করে সেই মেয়েটা হয়তো জাস্টিস পেয়েও যেতে পারে। এখন এতটুকু বলার পরে আমরা দেখতে পারি রাজন একটা গান বের করে তার মাথায় শ্যুট করে সে এখানেই মরে যায়। আর যেহেতু সে মারা গিয়েছে ফেসবুকে লাইভে এসে, এই জন্য এই খবরটা আগুনের মতো পুরো শহরের মধ্যে ছড়িয়ে পড়ে। আর খুব শীঘ্রই এখানে পুলিশ, সাংবাদিক সবাই চলে আসে। এই ব্যাপারটা এই জন্যও বেশি ছড়িয়ে পড়ে কারণ যেই উইনসেটের নাম সে নিয়েছিল, সেই উইনসেট বর্তমান সময়ে বিশাল বড় একজন ব্যবসায়ী। সো যদি এখন রাজন যেই ব্যাপারটা বলেছে সেটা সত্যি হয়, মানে আসলেই তারা আগে কোনো মেয়ের খুন করে এই জায়গায় পুঁতে দেয়, তাহলে সেই উইনসেটকে জেলেও যেতে হতে পারে। এখন যখন এখানে পুলিশ এসে সমস্ত ব্যাপারটাকে তদন্ত করা শুরু করে, তখন তারা এই ব্যাপারটা জানতে পারে যে রাজন ভিডিওতে এই জিনিসটা বলে গিয়েছিল যে মেয়ের লাশটা ঠিক সেই জায়গায় আছে যেই জায়গায় এখন সে সুইসাইড করে মারা গিয়েছে। এই জন্য তারা এখানে গর্ত করে সেই মেয়ের লাশটাকে খুঁজে বের করার ট্রাই করে, কারণ যদি মেয়ের লাশই পাওয়া না যায় তাহলে উইনসেটের উপরে কোনো মামলাও হবে না, আর রাজন যা কিছু বলেছে সেগুলোকে মিথ্যা হিসাবেই ধরা হবে। আর অনেকক্ষণ ধরে খোদাখুদি করার পরে ফাইনালি তারা এখানে একটা কঙ্কাল পেয়ে যায় আর একটা মেয়ের পায়েলের টুকরো পেয়ে যায়। আর যেহেতু এই সমস্ত ব্যাপারগুলো রাজনের কথার সাথে পুরোপুরি মিলে গেছে, এই জন্য তারা বুঝতে পারে এখানে কোনো একটা সমস্যা তো অবশ্যই হয়েছে। এই জন্য তারা এটা দ্রুত নিয়ে ল্যাবে টেস্ট করে, আর ল্যাব থেকেও এই ব্যাপারটা কনফার্ম করা হয় যে যেই মেয়েটাকে খুন করা হয়েছে বা যেই মেয়ের কঙ্কাল টঙ্কাল পাওয়া গেছে, সেই মেয়ের বয়স প্রায় 18 বছরের মতো হবে, আর তার মৃত্যু অনেক বছর আগে হয়েছে। মানে যেহেতু তারা লাশ খুঁজে পায়নি, শুধু কঙ্কাল খুঁজে পেয়েছে, এই জন্য এটা দিয়ে এই ব্যাপারটা বের করা মুশকিল যে এই মেয়েটাকে মার্ডার করা হয়েছে নাকি এই মেয়েটা নিজেই মরেছে। আর তাছাড়া শুধুমাত্র কঙ্কাল আর একটা পায়েলের ভিত্তিতে তো তারা গিয়ে উইনসেটকে ধরতেও পারবে না। উইনসেট হচ্ছে বিশাল বড় একজন বিজনেসম্যান, তাকে যদি পুলিশ কোনো ইললিগাল ওয়েতে অ্যারেস্ট করার ট্রাই করে তাহলে শহরের মধ্যে একটা ভয়ঙ্কর পরিণতি চলে আসতে পারে। এই জন্য তাদেরকে এই ব্যাপারটাও প্রমাণ করতে হবে যে এই মেয়েটাকে আসলেই খুন করা হয়েছে, আর এই খুনের পেছনে উইনসেট আর তার ভাই সম্পূর্ণভাবে জড়িত আছে। মানে রাজন যেগুলো বলেছে সেগুলো আসলেই সত্যি। তাছাড়া এখানে আরও একটা কোয়েশ্চেন ছিল, কারণ রাজন এই ব্যাপারটা জানতো না এই মেয়েটার নাম কি বা এই মেয়েটা কী করতো। এখন এই ব্যাপারটাও বের করতে হবে যে এই মেয়েটা কোথায় থাকতো বা এই মেয়েটার নাম কী ছিল আর তাকে কেনই বা মারা হয়েছে। এখন যেই উইনসেটের কথা সে বলেছিল সেই উইনসেটকে খুঁজে বের করা তো খুব একটা কঠিন কাজ ছিল না, কারণ সে অলরেডি শহরে খুবই ফেমাস ছিল আর বিশাল বড় ব্যবসায়ীও ছিল। কিন্তু সমস্যাটা ছিল ফ্রান্সিসকে খুঁজে বের করার, কারণ যেই ফ্রান্সিসের নাম রাজন তার ভিডিওতে বলেছে সেই ফ্রান্সিস কে বা কোথায় থাকে
এই ব্যাপারে কারো কাছে কোনো তথ্য নেই। মানে রাজনের সাথে সংশ্লিষ্ট ফ্রান্সিস নামের কোনো লোককে তারা জানতোই না। এই জন্য ফাইনালি বিবেক তাদেরকে অর্ডার দিয়ে বলে দেয় যে যত ফ্রান্সিস এই শহরের মধ্যে আছে তাদের একটা বিশাল লম্বা লিস্ট বানাও, যাতে করে সে নিজে পার্সোনালি গিয়ে সবার সাথে মিট করে কথাবার্তা বলে এই ব্যাপারটা বের করতে পারে যে আসলে রাজন কোন ফ্রান্সিস সম্পর্কে বলছিল। এখন যখন একদিকে একটা টিম সেই ফ্রান্সিসকে খুঁজে বের করার কাজে লেগে পড়ে, তখন অন্যদিকে বিবেক সেই পায়েলটা নিয়ে সেই সমস্ত প্যারেন্টসদের কাছে চলে যায় যাদের মেয়ে 1985 সালের দিকে গায়েব হয়ে গিয়েছিল। আর এই পায়েলটা দেখিয়ে তারা এই ব্যাপারটা বের করার ট্রাই করে যে আসলে এই লাশটা তাদের মেয়ের কিনা। তবে আমরা দেখতে পারি এই পায়েলটা যতগুলো গার্ডিয়ানকে দেখানো হয় তারা সবাই এই পায়েলটাকে চিনতে অস্বীকৃতি জানায়, মানে তাদের মেয়ের এই পায়েলটার না। তবে যেহেতু বিবেক কঙ্কালের সাথে এই পায়েলটা পেয়েছিল, এই জন্য এই পায়েলটা তার জন্য খুবই ক্রুশিয়াল ছিল, কারণ এই পায়েলটার মাধ্যমে সেইটা বের করতে পারবে যে এই মেয়েটা আসলে কে বা কোথায় থাকতো। এই জন্য সে সেই সমস্ত মিসিং কেসগুলোকে বাদ দিয়ে সেই সমস্ত কেসগুলোকে ভালো করে যাচাই করার সিদ্ধান্ত নেয়, যে সমস্ত কেসগুলো 1985 বা তার আশেপাশের সময়ে বিভিন্ন মেয়েদের ক্রাইম বা মার্ডার সম্পর্কিত ছিল। আর এগুলো ঘাটাঘাটি করার সময় ফাইনালি বিবেক রেখা নামের একটা মেয়েকে পেয়ে যায়। আসলে চন্দন নামের একটা লোক 1985 সালের দিকে রেখার বিরুদ্ধে একটা কমপ্লেন করেছিল, যেখানে সে বলেছিল রেখার জন্য তার অনেক বড় একটা ক্ষতি হয়ে গেছে। তবে যখন সে ক্ষতিপূরণের দাবি করেছিল তখন রেখা তার সঙ্গে উল্টাপাল্টা বিহেভ করেছিল। তাছাড়া এরপর থেকেই রেখা কোথায় যেন গায়েব হয়ে গিয়েছিল। আর যেহেতু রেখা গায়েব হয়ে গিয়েছিল, তাকে আর খুঁজে পাওয়া যাচ্ছিল না, এই জন্য এই কেসটা সেখানেই বন্ধ করে দেওয়া হয়েছিল। এখন এই জন্য এই সমস্ত ব্যাপারগুলো জানার জন্য বিবেক সোজা চলে আসে চন্দনের কাছে, আর তার কাছে রেখা সম্পর্কে জিজ্ঞেস করা শুরু করে। আর তখন চন্দন তাকে সমস্ত ব্যাপারগুলো ডিটেইলি বলা শুরু করে। সে বলে যে 1985 সালে সে প্রোডাকশন ম্যানেজারের কাজ করত, তাছাড়া বিভিন্ন মুভি সেটের জন্য জুনিয়র আর্টিস্টদের হায়ার করার কাজও সে করত। সেই সময় খুবই ফেমাস একজন নায়ক ছিল, যার খুবই ফেমাস একটা মুভির জন্য কিছু জুনিয়র আর্টিস্টের দরকার ছিল। এই জন্য সে কিছু জুনিয়র আর্টিস্ট দূর দূর থেকে হায়ার করে এই পর্যন্ত এনেছিল। কিন্তু সমস্যাটা ছিল রেখা নামের সেই মেয়েটাকে যখন আমি মুভিতে কাস্ট করেছিলাম তখন একটা গানের শুটিংয়ে তাকে মেইন রোল দেওয়া হয়েছিল। তবে যখন গানের শুটিংটা অর্ধেক কমপ্লিট হয়েছিল তখন হঠাৎই কোথায় যেন রেখা গায়েব হয়ে গিয়েছিল, মনে হয় সে পালিয়ে গিয়েছিল। এই জন্য পরবর্তীতে সেই গানটা আমাদেরকে আবারও নতুন করে শ্যুট করতে হয়েছিল, যেখানে আমাদের বড় একটা লস হয়েছিল। এই জন্যই আমি রেখার বিরুদ্ধে কমপ্লেন করেছিলাম, যাতে করে পরবর্তীতে তাকে অন্য কোনো মুভিতে কেউ ভুল করেও কাস্ট না করে। তো এরপরে চন্দন বিবেককে সেই গানের ভিডিওটাও দেখায়, যেই ভিডিওর মধ্যে রেখা কিছু সময়ের জন্য রেকর্ড হয়েছিল। তবে তার পুরো ফেসটা সেখানে রেকর্ড হয়নি, শুধুমাত্র অর্ধেক ফেসই সেখানে রেকর্ড হয়েছিল। এখন এই মেয়েটাকে দেখার পরে বিবেকের মন বারবার করে বলছিল যে হয়তোবা এই মেয়েটাই হচ্ছে গিয়ে সেই মেয়েটা যেই মেয়েটাকে সেখানে মেরে পুঁতে দেওয়া হয়েছিল। কারণ যেই মুভির শুটিংয়ের কথা সে বলছিল সেই মুভির শুটিংটাও সেই জঙ্গলের আশেপাশেই হয়েছিল যেখানে তার লাশটা পাওয়া গিয়েছে। এই জন্য এখন ফাইনালি তার কাছে রেখার অর্ধেক পিকচার তো চলে এসেছে, যেটার মাধ্যমে সে তার পুরো পিকচারটাই বানিয়ে ফেলে। আর এই পিকচারটা নিয়ে সে সেই সমস্ত আর্টিস্টদের কাছে যাওয়া শুরু করে যেই সমস্ত আর্টিস্টরা সেই মুভিতে রেখার সাথে কাজ করেছিল, মানে জুনিয়র আর্টিস্ট হিসেবে যারা রেখার সাথে একটা সময় কাজ করেছিল, যাদের মধ্যে অনেকেরই তো মৃত্যু হয়ে গেছে। তবে একটা মহিলাকে সে পেয়ে যায় যে কিনা রেখা সম্পর্কে জানতো। এই জন্যই মহিলা তাকে বলে যে যখন আমি রেখার সঙ্গে কাজ করেছিলাম তখন আমি তাকে ভালো করে চিনতাম না, আর আমি জানতাম না এই মেয়েটা কোথা থেকে এসেছে। তবে আমি এতটুকু কনফার্ম বলতে পারি যে যেই দিন আমরা শেষবারের মতো শুটিং করে শুটিং সেট থেকে হোটেলের দিকে ব্যাক করছিলাম তখন আমাদের গাড়ির মধ্যে রেখা নামের সেই মেয়েটা ছিল না। তো এরপর আমরা দেখতে পারি বিবেক এই শহরের মধ্যে যতগুলো ফ্রান্সিস নামের লোক ছিল তাদের সবার সঙ্গে কথাবার্তা বলে, তাদের সবার সঙ্গে মিট করে ফেলে, যার মধ্যে যদিও কিছু মারা গিয়েছিল, আবার কিছু শহর ছেড়ে অন্য শহরে চলে গিয়েছিল। তবে যারা এখানে ছিল তাদের সঙ্গে সে কথাবার্তা বলে, কিন্তু রেখা সম্পর্কে কোনো তথ্য সে পায় না। এই জন্য সে চলে আসে সেই মুভির ডিরেক্টরের সঙ্গে কথা বলার জন্য, যার নাম ছিল কমল। এখন যখন কমলের সঙ্গে সে সেই মার্ডার এবং রেখার ব্যাপারে আলাপ আলোচনা করে তখন কমল তাকে এটা ক্লিয়ার করে জানিয়ে দেয় যে দেখুন, জুনিয়র আর্টিস্টদের সম্পর্কে তথ্য রাখা আমার কাজ না, আমার শুধুমাত্র মেইন লিডদের সাথে কাজ, তাদের খোঁজখবর রাখা হচ্ছে আমার দায়িত্ব। জুনিয়ররা কখন কোথায় আসে যায় এগুলো দেখার অনেক মানুষ পড়ে আছে। তবে হ্যাঁ, আমার এতটুকু মনে আছে যে সে একবার আমার সঙ্গে মিট করতে এসেছিল, আর সে বলেছিল সে সেই নায়কের বিশাল বড় একজন ফ্যান। এই জন্য যদি আমি তার হিরোইন হিসেবে তাকে কাস্ট করি কোনো সময়, তাহলে সে আমার কাছে চিরকৃতজ্ঞ থাকবে। এতটুকু কথাই তার সঙ্গে আমার হয়েছিল, এর বেশি আমি তার সম্পর্কে তেমন কিছু জানি না। তবে যদি আমি তার সম্পর্কে কোনো খবর পাই তাহলে আমি আপনাকে অবশ্যই জানাবো। আর তখন এদিকে আমরা দেখতে পারি উইনসেটের লয়ার উইনসেটকে রেখার সেই স্কেচটা দেখায়, যেইটা দেখার পরে উইনসেটের অবস্থা পুরোপুরি খারাপ হয়ে যায়। আসলে এই ব্যাপারটা দেখে আমরা বুঝতে পারি যে সে রেখাকে আগে থেকেই হয়তোবা চিনত, আর এই কেসটার সাথে সে জড়িত থাকলেও থাকতে পারে। এই জন্য উইনসেট তার প্রভাব খাটিয়ে তার লয়ারের মাধ্যমে বিবেককে এই কেস থেকে সরিয়ে দেওয়ার জন্য বলে, আর এই কেসটাকে সরাসরি সিবিআইয়ের হাতে দিয়ে দেওয়ার জন্য বলে। আর সিবিআইতে এই কেসটা হ্যান্ডেল করবে তারই একটা লোক, মানে যে কিনা তার সম্পর্কে কোনো তথ্য কালেক্ট করবে না এবং তাকে এই কেস থেকে খালাস করে দেবে।
লাগবে, কারণ যদি বিবেক এই কেসটাকে কন্ট্রোল করে তাহলে খুঁজতে খুঁজতে সে একটা সময় উইনসেট পর্যন্ত চলে আসবে, যে যেন উইনসেটেরও জেল খাটতে হতে পারে। আর এই সমস্ত ব্যাপারগুলোতে আমরা এতটুকু তো কনফার্ম হয়ে যাই যে রাজন যেই কথাগুলো বলে গিয়েছিল সেগুলো আসলেই সত্যি ছিল। এই কেসটার সঙ্গে উইনসেটও পুরোপুরিভাবে জড়িত। এখন বিবেককে তো কোনো রকমের কেস থেকে বের করে দেয়া হয়, তবে বিবেক এত সহজে হার মানার পাত্র ছিল না। সে নিজেই রেখার কেসটা নিয়ে কাজ করা শুরু করে, কারণ এইটা তাকে খুবই এক্সাইটেড করছিল। এই জন্য সে নিজেই কেসটাকে হ্যান্ডেল করার সিদ্ধান্ত নেয়। আর তখনই তাকে কমল নামের সেই ডিরেক্টর কল দেয়, আর সে বলে যে আমি যখন আমার বন্ধুর সাথে কথাবার্তা বলেছিলাম তখন সে আমাকে জানিয়েছিল সে রেখা নামের এই মেয়েটার একটা পিকচার তার ম্যাগাজিনে সেই সময় ছাপিয়েছিল। এই জন্য এইটা শোনার পরে বিবেক দ্রুত চলে আসে সেই লোকটার সঙ্গে মিট করতে। তো এখানে এই লোকটা তাকে বলে যে যখন 1985 সালে সেই মুভির শুটিং চলছিল তখন আমি আমার অ্যাসিস্ট্যান্টকে নিয়ে গিয়েছিলাম সেই হিরোর একটা ইন্টারভিউ নেওয়ার জন্য। আর তখন আমার অ্যাসিস্ট্যান্ট যখন সেই হিরোর একটা পিকচার ক্লিক করেছিল তখন সেটার পেছনে রেখা নামে সেই মেয়েটা চলে এসেছিল, যেটাকে আমি ম্যাগাজিনে ছাপিয়ে দিয়েছিলাম। আর যখন এই পিকচারটা বিবেক দেখতে পারে তখন সে দেখতে পারে যে রেখা একটা নানের কাপড় পরেছিল, তবে তার পাশেও একটা মহিলা ছিল যেও কিনা নানের কাপড় পরেছিল। তবে তাকে দেখে মনে হচ্ছিল সে আসলে চার্চের আসল নান, কিন্তু রেখাকে দেখে মনে হচ্ছিল সে শুধুমাত্র কাপড় পরেছে শুটিং করার জন্য। আর যখন এই ব্যাপারটা নিয়ে সে আরও একটু ঘাটাঘাটি করে তখন রেখার কো আর্টিস্ট সেই মহিলার মাধ্যমে সেই ব্যাপারটা জানতে পারে যে আসলে যেই গানের শুটিংয়ের কথা বলা হচ্ছে সেই গানের শুটিংটা করা হয়েছিল একটা চার্চের মধ্যে। আর রেখার পাশে যেই মহিলাটা দাঁড়িয়েছিল সেই মহিলা ছিল সেই চার্চের আসল নান, যে কিনা এখনও সেই চার্চে কাজ করে। এই জন্য বিবেক সোজা চলে আসে নানের সঙ্গে কথাবার্তা বলার জন্য। আর এখানে এসে রেখা আর 1985 সাল সম্পর্কে তাকে জিজ্ঞেস করা শুরু করে। আর তখন নান এক এক করে তাকে সমস্ত ব্যাপারগুলো ক্লিয়ার করে বলা শুরু করে। আর এখান থেকে এই সিনটা চলে আসে 1985 সালে। আমরা দেখতে পারি এখানে চন্দন নামের সেই লোকটা রেখা এবং বাকি যেই জুনিয়র আর্টিস্টরা ছিল তাদের সবাইকে এই শুটিং সেটের মধ্যে নিয়ে আসছিল। তো এরপর আমরা জানতে পারি যে আসলে রেখা এখানে কাজ করতে এসেছিল শুধুমাত্র এই জন্য কারণ এখানে যেই নায়কের শুটিং করা হচ্ছিল সে ছিল সেই নায়কের অনেক বড় একজন ফ্যান। আর তার স্বপ্ন ছিল সে একদিন এই নায়কের হিরোইন হয়ে কোনো একটা মুভিতে কাজ করবে। এই জন্য সে জুনিয়র আর্টিস্ট হয়ে যখন শুটিং সেটের মধ্যে চলে আসে তখন শুটিং করার জন্য তাদের সবাইকে নানের কাপড় চোপড় পরিয়ে দেওয়া হয়। তবে যখন এখানে হিরো চলে আসে তখন সবাই দৌড়াদৌড়ি করে হিরোকে দেখতে যাচ্ছিল, যেখানে রেখাও তাড়াহুড়ো করে যখনই যাওয়ার ট্রাই করছিল তখন তার নানের কাপড়টা একটা কিছুর সাথে লেগে ছিঁড়ে যায়। এই জন্য সে দৌড়ে চলে যায় টেলরের কাছে এই জিনিসটাকে সেলানোর জন্য। তবে টেলর তাকে সরাসরি না করে দেয়, কারণ তার হাতে অলরেডি অনেক কাজ পড়েছিল। তবে যেহেতু এখন রেখার একটা নানের কাপড়ের দরকার, কারণ তার এই কাপড়টা ছিঁড়ে গিয়েছে, এই জন্য সে যখন আশেপাশে চেক করে তখন সে দেখতে পারে দূরে একটা নান তার কাপড় চোপড় শুকাচ্ছিল। এই জন্য রেখা গিয়ে তার কাছে একটা নানের ড্রেস চাই। আর এই নানটাই হচ্ছে গিয়ে সেই নানটা যে কিনা বর্তমানে বিবেকের সমস্ত স্টোরিটা বলছে। আসলে এই নানও সেই নায়কের একজন বড় ফ্যান ছিল। এই জন্য সে রেখাকে বলে যে আমি তোমাকে কাপড় তো দিয়ে দিব, তবে এর বদলে তোমাকে অবশ্যই আমাকে সেই নায়কের সঙ্গে একবার মিট করাতে হবে। আর রেখাও রাজি হয়ে যায়। এই জন্য রেখা সেই নানকে নিয়ে সোজা শুটিং সেটের মধ্যে চলে আসে। আর যখন তারা শুটিংয়ে সেই নায়কের কাছে আসে তখন সে দেখতে পারে ভূষণ নামের সেই লোকটা, মানে ম্যাগাজিনের সেই লোকটা তারা ইন্টারভিউ নিচ্ছিল। আর তখনই ভূষণের অ্যাসিস্ট্যান্ট একটা পিকচার ক্লিক করে ফেলে। এই জন্যই রেখা আর সেই নান পাশাপাশি অবস্থায় দাঁড়ানো সেই পিকচারের মধ্যে ছিল। তবে যাই হোক, এরপরে যখন রাতের বেলায় সেই গানের শুটিং শুরু করা হয় তখন গানের শুটিং অর্ধেক শেষ হওয়ার পরেই বৃষ্টি নামা শুরু হয়ে যায়, যেই জন্য শুটিং পোস্টপোন করে দেওয়া হয় আর পরের দিন শুটিংয়ের শিডিউল দেওয়া হয়। আর যেহেতু তারা সবাই মিলে বৃষ্টি থামার জন্য ওয়েট করা শুরু করে, এই জন্য তখন নান রেখাকে বলে যে চলো তুমি আমার সঙ্গে চার্চে চলে যাও, কারণ গানের শুটিং তো কালকে হবে, রাতটা না হয় তুমি আমার সঙ্গে চার্চেই কাটিয়ে দিলে। আর এইটা শোনার পরে রেখা একটু বেশি হ্যাপি হয়ে যায়। এই জন্য ফাইনালি সে তার সঙ্গে চার্চে চলে আসে। আর চার্চে এসে সে অনেক বেশি হ্যাপি ছিল। এখানে খাবার দাবার খাওয়ার পরে রেখা তার নিজের রুমের মধ্যে ঘুমাতে চলে যায়। তবে পরদিন সকালবেলা রেখা খুবই সারপ্রাইজিংলি কাউকে কিছু না বলে সেখান থেকে হঠাৎই গায়েব হয়ে গিয়েছিল। তবে সবচেয়ে ভয়ঙ্কর ব্যাপার হচ্ছে তারা যখন গিয়ে চার্চের মধ্যে ভালো করে চেক করে তখন তারা দেখতে পারে চার্চের ডোনেশনের টাকাগুলো গায়েব হয়ে গেছে। এইটা দেখার পরে তারা এটা কনফার্ম হয়ে যায় যে রেখা হয়তোবা সেই টাকাগুলো নিয়ে পালিয়ে চলে গেছে। যদিও তারা পুলিশের কাছে এই ব্যাপারটা নিয়ে কমপ্লেন করে না, কারণ মানুষ চার্চের উপরে ভরসা করে তাদের ডোনেশন দেয়। এখন যদি তারা জানতে পারে তাদের এখান থেকেই টাকা চুরি হয়ে যাচ্ছে তাহলে তারা হয়তোবা আর ভবিষ্যতে ভরসা করে ডোনেশন দিবে না, মানে তাদের ডোনেশন পাওয়ার সম্ভাবনা কমে যেতে পারে। আর যেহেতু দোষটা শুধুমাত্র এই নানেরই ছিল, এই জন্য নানের উপরে সবাই অনেক বেশি চড়া হয়। তবে তারা ফাইনালি রেখার বিরুদ্ধে কোনো কমপ্লেন না করারই সিদ্ধান্ত নেয়। তবে যদি তারা সেই দিন রেখার বিরুদ্ধে পুলিশে কমপ্লেন করতো তাহলে হয়তো সেই দিন পুলিশ তাকে খুঁজে বের করার ট্রাই করতো, আর হয়তোবা ভিনসেন্ট নামের সেই বড়লোক বিজনেসম্যান এখন হয়তো জেলের মধ্যে থাকতো। যাই হোক, এখন প্রেজেন্ট টাইমে বিবেক নানকে জিজ্ঞেস করে যে আপনি কি আমাকে বলতে পারেন যে যেদিন রেখা এখানে এসেছিল সেই দিন চার্চের মধ্যে কারা কারা ছিল, মানে আপনাদের চার্চের মধ্যে কারা কাজকর্ম করতো আর আপনারা নানি বা কারা কারা ছিলেন।
আর তখন এই নান তাকে বলে যে তখন সেখানে পুষ্পাম নামের একটা মহিলা ছিল যে আমাদের সমস্ত দেখাশোনা করতো আর কাজকর্ম করতো, কিন্তু 3 মাস পরেই সে চাকরি ছেড়ে দিয়ে চলে গিয়েছিল। আর তাছাড়া একটা কাপলও ছিল যারা কিনা রান্নাবান্নার কাজ করতো। যদিও সেই কাপল এখন দুনিয়াতে জীবিত নেই, তবে তাদের একটা ছেলে আছে যে কিনা পাশের গ্রামেই থাকে। তো এরপরে যখন বিবেক পাশের গ্রামে সেই কাপলের ছেলের সঙ্গে মিট করার জন্য যায়, তখন প্রথমে তো এই ছেলে কিছু বলার জন্যই রাজি হচ্ছিল না। এই জন্য বিবেক আচ্ছা রকম করে প্রথমে তাকে ধোলাই করে, আর ফাইনালি মার খাওয়ার পরে সে সমস্ত কিছু ফরফর করে বলা শুরু করে। সে বলে যে 1985 সালে সেই দিন রাতের বেলায় আমি আমার বাবাকে অন্য 3-4 জন লোকের সঙ্গে মিলে একটা মেয়ের লাশকে নিয়ে যেতে দেখতে পেয়েছিলাম, যেটা কিছু একটা দিয়ে ঢাকা ছিল। যেহেতু রাতে অন্ধকার ছিল এই জন্য আমি ভালো করে বুঝতে পারিনি। আর যখন আমি পরে আমার বাবাকে জিজ্ঞেস করেছিলাম যে এই মেয়ের লাশটা তারা কেন নিয়ে যাচ্ছে, তখন আমার বাবা বলেছিল যে তারা সেই মুভির শুটিংয়ের জন্য এই কাজটা করেছে। যদিও তখন আমি আমার বাবার কথায় বিশ্বাস করে ফেলেছিলাম, তবে পরবর্তীতে যখন সেই মুভিটা রিলিজ করা হয়েছিল তখন পুরো মুভিটা দেখার পরেও সেখানে আমি সেই মেয়ের লাশের কোনো সিনটা দেখতে পারিনি। এই জন্য আমার বাবার উপরে আবারও একটু সন্দেহ হয়েছিল। এই জন্য পরবর্তীতে আমি তার কাছে আরও একবার এই মেয়েটা সম্পর্কে জিজ্ঞেস করেছিলাম, যদিও তখন সে আমাকে কোনো অ্যান্সার দেয়নি। কিন্তু কিছুদিন আগে যখন সে মারা যাচ্ছিল তখন মৃত্যুর ঠিক আগ মুহূর্তে সে আমাকে এটা জানিয়ে গিয়েছিল যে সেই দিন রাতের বেলায় তারা রেখা নামের একটা মেয়েকে কবর দিয়েছিল, তাও রাজন, উইনসেট আর ফ্রান্সিস নামের একটা লোকের সঙ্গে। কিন্তু সবচেয়ে কিউরিয়াসিটির ব্যাপার হচ্ছে আমি রাজনের সেই ভিডিওটা দেখেছি যেখানে লাইভে এসে সে নিজেকে মেরে ফেলেছিল। সেখানে সে আমার বাবার নাম নেয়নি। এখন হয়তোবা সে এটা জানতো যে আমার বাবা অনেক আগেই মারা গিয়েছে, এই জন্য তার নাম নিয়ে আর সে কী করবে। তো এখন যেহেতু বিবেক সমস্ত ব্যাপারগুলো ক্লিয়ারলি বুঝে গিয়েছে যে তার বাবার নাম রাজন তখন এই জন্য নেয়নি কারণ তার বাবা আগেই মারা গিয়েছে, এই জন্য সেই ছেলেকে বলে যে যদি এগুলো কোর্টে গিয়ে বলতে হয় তাহলে কি তুমি বলবে? তখন সে হ্যাঁ বলে। এই জন্য বিবেক অনেক বেশি হ্যাপি হয়ে যায়, কারণ ফাইনালি সে কেসটা সলভ করার খুবই কাছাকাছি চলে এসেছিল। এই জন্য সে চিন্তা করে কেননা সিনিয়রকে কল দিয়ে তার থেকে একটু পারমিশন নিয়ে নেই, কারণ যদি তাকে কোর্টে পেশ করতে হয় তাহলে তো সিনিয়রের পারমিশন অবশ্যই নিতে হবে। কারণ এতক্ষণ তো বিবেক শুধুমাত্র আনঅফিসিয়াল ওয়েতেই কেসটাকে সলভ করার ট্রাই করছিল, কিন্তু এখন যদি অফিসিয়ালি তাকে যেতে হয় তাহলে তার সিনিয়রের পারমিশন তো অবশ্যই লাগবে। এই জন্য সেই সমস্ত ঘটনাগুলো বলে তার সিনিয়রের পারমিশন নেওয়ার ট্রাই করে। আর যখন তার সিনিয়র শুনতে পারে বিবেক এই কেসের এত ক্লোজ চলে গিয়েছে, মানে সে সমস্ত তথ্য প্রমাণ কালেক্ট করে ফেলেছে, তখন তার সিনিয়রও তাকে পারমিশন দিয়ে দেয় সেই লোকটাকে কোর্টে হাজির করার জন্য। তবে যখন পরদিন সকালবেলা বিবেক সেই লোকটার কাছে যায় তখন সে পুরোপুরি শক্ট হয়ে যায়। সে দেখতে পারে যেই লোকটাকে কোর্টে নিয়ে পেশ করার কথা ছিল সেই লোকটা সুইসাইড করে মারা গিয়েছে, মানে তার লাশটা গাছের সাথে কেউ ঝুলিয়ে দিয়েছে। আর এই ব্যাপারটা দেখার পরে সে এটা ক্লিয়ারলি বুঝতে পারে যে হয়তোবা উইনসেট এই খবরটা আগেই পেয়ে গিয়েছিল যে এই লোকটা তার বিরুদ্ধে কোর্টে সাক্ষী দিতে যাচ্ছে, এই জন্য হয়তো উইনসেট তাকে মেরে ফেলেছে। তবে তার বিরুদ্ধে যেহেতু কোনো প্রমাণ ছিল না এই জন্য সে চাইলেও কিছু করতে পারছিল না। তো এরপরে আমরা দেখতে পারি বিবেক সারাটা দিন সারা রাত শুধু এই ব্যাপারটা নিয়েই চিন্তা করে যে এখন সে কিভাবে এই কেসের আগামাথা বের করবে। আর তখন সে প্রচণ্ড মন খারাপ করে কমল নামের সেই ডিরেক্টরের দেয়া কিছু পিকচার দেখা শুরু করে, যেই পিকচারগুলো সেই মুভির সময়ে ক্লিক করা হয়েছিল। যখন সে এক এক করে পিকচারগুলো দেখছিল তখন সে রেখার অনেকগুলো কোয়ার্কারকে দেখতে পাচ্ছিল, তবে এখানে সে একটা লোককে দেখতে পারে যেই লোকের একটা চোখ খারাপ ছিল। আর তখন বিবেকের এই জিনিসটা মনে পড়ে যায় যে যখন সে ফ্রান্সিসকে খুঁজে বের করার ট্রাই করছিল তখন সে এমন একটা লোককেই দেখতে পেয়েছিল যার চোখের এক সাইড খারাপ ছিল। আর এই লোকটা তাকে বলেছিল তার বাবা এখন হসপিটালে আছে আর তার বাবার নামই ছিল ফ্রান্সিস। এখন হয়তোবা এই সমস্যাটা তাদের বংশগত সমস্যা হতে পারে, এই জন্যই যেহেতু সমস্যাটা বাবার ছিল সেটা ছেলের মধ্যেও চলে এসেছে। আর হতে পারে এইটাই সেই ফ্রান্সিস যেই ফ্রান্সিসের কথা রাজন তার ভিডিওতে বলছিল। এই জন্য পরদিন সকালবেলায় বিবেক রেখার পিকচার এবং ফ্রান্সিসের পিকচার নিয়ে সোজা চলে আসে সেই এক চোখ খারাপ হওয়া ফ্রান্সিসের সঙ্গে মিট করার জন্য, যে কিনা এখন হসপিটাল থেকে ছাড়া পেয়ে বাসায় চলে এসেছিল। আর এখানে এসেই বিবেক তাকে সোজাসুজি থ্রেট করে বলা শুরু করে যে যদি 19 থেকে 20 করার ট্রাই করো তাহলে কিন্তু তোমাকে আমি ফাঁসিয়ে দিতে পারবো, কারণ তোমার বিরুদ্ধে সমস্ত তথ্য প্রমাণ এখন আমার হাতে চলে এসেছে। সো সেই দিন রাতের বেলায় কি হয়েছিল সেই ঘটনাটা ক্লিয়ার করে আমাকে বলবে, কোনো রকম চালাকি করার চেষ্টা করবে না, তাহলে কিন্তু তোমাকে আমি জেলে ভরে দেব। আর এই সমস্ত ব্যাপারগুলো শোনার পরে ফ্রান্সিস একটু বেশি ভয় পেয়ে যায়। এই জন্য সে সেই দিন রাতের বেলায় কি হয়েছিল, মানে 1985 সালে সেই মুভির শুটিংয়ের সময় সেই সমস্ত ব্যাপারগুলো তাকে ফরফর করে বলা শুরু করে। আসলে পুরো ব্যাপারটা আপনি যেমন করে চিন্তা করছেন এই পুরো ব্যাপারটা হয়েছে পুরোপুরি উল্টো, যেটা আপনি এখনই জানতে পারবেন, যেটা আপনার মাথাও পুরোপুরি হ্যাং করে দিতে পারে। আসলে হয়েছিল 1985 সালে সেই চার্চের মধ্যে উইনসেট নামের সেই লোকটাও এসেছিল। আসলে তখন উইনসেট খুব একটা বড় লোক ছিল না, সে চার্চের ফাদারের সঙ্গে কাজকর্ম করে কোনো রকমের নিজের পেট চালাতো। আর উইনসেট যেই চার্চে এসেছিল সেই চার্চটাই ছিল সেই চার্চ যেখানে রেখা এক রাত কাটানোর জন্য সেই মহিলার সঙ্গে গিয়েছিল।
এখানে চার্চের মধ্যে উইনসেট মিট করে পুষ্পামের সাথে, যেই পুষ্পাম সম্পর্কে সেই নান তাকে অলরেডি বলেছিল। আসলে এই পুষ্পাম হচ্ছে গিয়ে সেই পুষ্পাম যে কিনা তাদের চার্চে পরিষ্কার পরিচ্ছন্নতা কর্মী হিসেবে ছিল, কিন্তু কিছুদিন পরে সে চাকরি ছাড়ি দিয়ে চলে গিয়েছিল। আসলে পুষ্পাম যখন উইনসেটকে দেখতে পেয়েছিল তখন তারা একে অন্যকে পছন্দ করে ফেলেছিল আর তাদের মধ্যে একটা রিলেশনও হয়ে গিয়েছিল। উইনসেট চাচ্ছিল অনেক অনেক টাকা আর পুষ্পামও চাচ্ছিল এই সমস্ত আলতু ফালতু চাকরি ছেড়ে দিয়ে খুবই আরামের একটা লাইফ লিড করতে। এই জন্য তারা দুজন মিলে একটা নতুন প্ল্যানিং শুরু করে দেয়। আসলে তারা দুজন মিলে প্ল্যানিং করে যে কেননা চার্চের যেই ডোনেশনের টাকাগুলো আছে সেখান থেকেই আমরা আমাদের ভাগ্য পরিবর্তনের জন্য টাকা নিয়ে যেতে পারি। আর এই জন্যই তারা দুজন প্ল্যান পরিকল্পনা করে একদিন রাত সিলেক্ট করে সেই টাকাগুলো চুরি করে পালিয়ে যাওয়ার জন্য। এরপরে পুষ্পাম চার্চের সমস্ত চাবিগুলোকে সাবানের মধ্যে গর্ত করে করে সেগুলোর নিশানা বানিয়ে বানিয়ে নিয়ে উইনসেটকে দিত আর উইনসেট সেগুলোর ডুপ্লিকেট কপি বানিয়ে নিয়ে আসতো। আর এমন করেই যখন তাদের প্ল্যানিংয়ের রাত চলে আসে তখন তারা খাবারের মধ্যে ঘুমের ওষুধ মিলিয়ে দিয়ে সবাইকে সেই খাবারগুলো পরিবেশন করে, যাতে করে তারা সবাই খাওয়ার পরে ঘুমিয়ে পড়ে আর তারা খুব সুন্দর করে চার্চের মধ্যে লুটপাট করে সেখান থেকে চলে যেতে পারে। কিন্তু দুর্ভাগ্যবশত সেই দিন রাতের বেলায় রেখা নামের সেই মেয়েটা এই চার্চে চলে এসেছিল আর ভুলবশত না জেনে হলেও রেখা সেই ঘুমের ওষুধ দেওয়া খাবারগুলো খাওয়ার জন্য সরাসরি না করে দিয়েছিল। আর এইটা দেখার পরে তো পুষ্পাম আর উইনসেট পুরোপুরি শক্ত হয়ে গিয়েছিল, কারণ তারা এতদিন ধরে যেই পরিকল্পনাটা করেছিল সেটা তাদের চোখের সামনে ফেল হয়ে যাচ্ছিল। এই জন্য সেদিন রাতের বেলায় পুষ্পাম চলে আসে সোজা রেখার ঘরের মধ্যে আর তাকে গলা টিপে সেখানেই মেরে ফেলে। আর এরপর চার্চের সমস্ত টাকাগুলো লুট করে সেগুলো সে নিজের কাছে রেখে দেয়। তবে যেহেতু এখন লাশটাকেও তাদের দাফন করতে হবে এই জন্য তারা বুঝতেই পারছিল না কিভাবে এটা কি করবে। তখন তারা দুজন মিলে নতুন করে আরও একটা প্ল্যানিং করে। আসলে পুষ্পাম বলে যে আমরা চার্চের মধ্যে আরও কিছুদিন থেকে যাব, যাতে করে আমাদের উপরে কেউ সন্দেহ করতে না পারে। আর যদি রেখার লাশটাকে আমরা কোনোভাবে গায়েব করে দিতে পারি তাহলে সবার সন্দেহ রেখার উপরে চলে যাবে, তাদের মনে হবে রেখাই টাকাগুলো নিয়ে গায়েব হয়ে চলে গেছে। এই জন্য তারা সেই কাপলের সাহায্যে রেখার লাশটাকে গায়েব করার ট্রাই করে, যেই কাপলের ছেলেকে একটু আগে উইনসেট মেরে ফেলেছিল। তবে যখন উইনসেট আর সেই কাপল মিলে এই লাশটাকে গায়েব করার একটা প্ল্যানিং করছিল তখনই এখানে দুর্ভাগ্যবশত রাজন আর ফ্রান্সিস চলে আসে, কারণ তারা দুজনও অনেক আগে থেকেই উইনসেটের উপরে নজরদারি করছিল, কারণ তাদের মনে হচ্ছিল সে কোনো একটা খিচুড়ি তো অবশ্যই পাকাচ্ছে। এই জন্য যখনই ফাইনালি ঘরের মধ্যে এসে তারা লাশটা পেয়ে যায় তখন তারা তাকে হাতে নাতে ধরে ফেলে। আর এই জন্য উইনসেটও তাদের থেকে বাঁচার জন্য তাদেরকে টাকার লোভ দেখানো শুরু করে। আর এমন করেই তারা চারজন মিলে এই লাশটাকে দাফন করার কাজে সামিল হয়ে যায়। তবে যখন তারা সবাই লাশটাকে এখান থেকে বের করে জঙ্গলে নিয়ে দাফন করছিল তখন রেখার হাত পা কাঁপা শুরু করে দিয়েছিল, কারণ বেচারি রেখা এখন পর্যন্ত জীবিত ছিল, কিন্তু তবুও তাদের একটুও মায়া আসে না তার উপরে। তারা সবাই মাটি দিয়ে তাকে জীবিতই দাফন করে ফেলে। কিন্তু এই ব্যাপারগুলো নিয়ে যখন রাজন পরবর্তীতে রিগ্রেট ফিল করা শুরু করেছিল তখন সে ফাইনালি ভিডিওর মাধ্যমে সবাইকে এই ব্যাপারটা জানিয়ে দিয়ে সে নিজেই নিজেকে শ্যুট করে মেরে ফেলেছিল। আর এমন করেই বিবেক পুরো কেসটাকে সমাধান করে ফেলে যে আসলে রেখাকে কেন মারা হয়েছিল, তাকে কারা কারা মেরেছিল এবং কারা কারা তার লাশ দাফন করতে তাকে সাহায্য করেছিল। মানে এখন বিবেকের কাছে এতগুলো প্রমাণ চলে এসেছিল যেগুলোর মাধ্যমে সে খুব সহজেই উইনসেটকে জেলের মধ্যে ভরতে পারবে। আর এই সমস্ত প্রমাণগুলো পাওয়ার পরে ফাইনালি সে নতুন একটা সিদ্ধান্ত নেয়। আসলে আমরা দেখতে পারি উইনসেটের ওয়াইফ যে কিনা এখন হসপিটালে ভর্তি ছিল তার কাছে বিবেক একটা ফুলের তোড়া পাঠায় যেখানে লেখা ছিল গেট ওয়েল সুন পুষ্পাম। আর যখনই সে এটা পড়ে ফেলে তখন তার হার্টবিট আরও বেশি বেড়ে যায়, কারণ সে এই ব্যাপারটা ক্লিয়ারলি বুঝে গিয়েছিল যে আসলে বিবেক তাদের সমস্ত গোমর ফাঁস করে দিয়েছে। আসলে এই মহিলাই ছিল সেই পুষ্পাম যে উইনসেটের সাথে মিলে এই কর্মকাণ্ডটা করেছিল, কিন্তু এত বছর ধরে সে তার নামটাকে পুরোপুরি বদলে বাস করছিল। তো এই জন্য এখন বিবেককে মারার জন্য উইনসেট নতুন করে একটা প্ল্যানিং করে। যখন বিবেক তার গাড়ি দিয়ে বাসার দিকে ব্যাক করছিল তখন সে তার লোকজনের সাহায্যে ট্রাক দিয়ে বিবেককে অ্যাক্সিডেন্ট করিয়ে দেয়। যদিও বিবেক গুরুতর আহত হয়ে যায় তবে কোনো রকমে তার জীবনটা সেভ হয়ে যায়। আর এই সমস্ত ব্যাপারগুলো দেখার পরে উইনসেট ক্লিয়ারলি বুঝতে পারে যে এখন তার বাঁচার আর কোনো সম্ভাবনাই নেই। এই জন্য সে পুষ্পামকে নিজের হাত দিয়ে খুন করে নিজে শহর থেকে পালিয়ে যাওয়ার সিদ্ধান্ত নেয়। তবে যতক্ষণে সে পালিয়ে যেত ততক্ষণে তার ঘরের মধ্যে পুলিশ চলে আসে আর ফাইনালি তাকে অ্যারেস্ট করে ফেলা হয়। এখন বিবেক এই সমস্ত ব্যাপারগুলো হসপিটালে থেকে জানতে তো পারে, তবে এখনও সে একটা কোয়েশ্চেনের অ্যান্সার পাচ্ছিল না। সেটা হচ্ছে এই রেখা আসলে কে, সে কোথা থেকে এসেছে, তার ফ্যামিলি কারা, আর তার ফ্যামিলি কি আদৌ জানে যে তার মৃত্যু হয়ে গেছে, বা তার ফ্যামিলি কি আদৌ তাকে খুঁজে বের করার ট্রাই করেছিল। তো এই জন্য ফাইনালি রেখার আসল পরিচয়টা বের করার জন্য বিবেক তার ওয়াইফের সাহায্য নেয় যে কিনা একটা পেন্টিং প্রেসে কাজ করতো।
আসলে তার ওয়াইফ একটা পত্রিকাতে রেখার ছবিটা ছাপিয়ে দেয় আর এখানে লিখে দেয় যে যদি কেউ এই মেয়েটাকে চিনে থাকেন তাহলে সে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। আর তখন বিবেকের সাথে জাগদীপ নামের একটা অ্যাক্টর মিট করে আর এই অ্যাক্টরটাকে বলে যে যখন প্রথম দিকে আমি মুভির শুটিং শুরু করেছিলাম তখন আমাকে রেখা নামের একটা মেল লেটার পাঠিয়েছিল। আসলে সে ছিল আমার ফ্যান আর সেটা যেহেতু আমার প্রথম কোনো ফ্যানের কাছ থেকে লেটার ছিল এই জন্য আমি অনেক বেশি কিউরিয়াস ছিলাম আর আমি সেটার অ্যান্সারও দিয়ে দিয়েছিলাম। আর পরবর্তীতে তার সঙ্গে আমার লেটারের মাধ্যমে অনেক দিনই কথাবার্তা হয়েছিল। তবে যখন সেই মুভিটা রিলিজ হয়েছিল যেটার কথা একটু আগে আপনি বললেন তারপর থেকে সে আর আমাকে কোনোদিনও লেটার দেয়নি আর তার সঙ্গে আমার কথাবার্তাও হয়নি। এখন সে যেই অ্যাড্রেস থেকে লেটার পাঠাতো আপনি চাইলে সেখানে গিয়ে যোগাযোগ করে দেখতে পারেন যে আসলে এই রেখা সেই রেখা কিনা যাকে আপনি খুঁজে বেড়াচ্ছেন। তো এরপরে ফাইনালি বিবেক চলে আসে সেই অ্যাড্রেসে যেটা একটু আগে তাকে দেওয়া হয়েছিল আর এখানে এসে সে ফাইনালি জানতে পারে যে এইটা হচ্ছে গিয়ে সেই রেখার ঘর যেই রেখাকে 1985 সালে মেরে ফেলা হয়েছিল। এখানে এখনও তার বোন বাস করতো যে কিনা এখনও তার বোনের ফিরে আসার জন্য ওয়েট করছিল। এই জন্য বিবেক তাকে সেই পায়েলটা দিয়ে দেয় যেটা পাওয়ার পরে সে অনেক বেশি ইমোশনাল হয়ে যায়। আর এরপর সে তাকে বলে যে আসলে আমার বোন ছোটবেলা থেকেই একজন হিরোইন হতে চাইতো, আমাদের ঘরের মধ্যে কোনো টিভি ছিল না এই জন্য সে বাবার সাথে মনোমালিন্য করে ফাইনালি বাবার মাধ্যমে একটা টিভি ঘরের মধ্যে নিয়েই এসেছিল। যেই টিভিতে সে প্রথম মুভি দেখেছিল সেই নায়কের মুভি করতে গিয়েই তার মৃত্যু হয়েছে। এরপরে যদিও সে তার সঙ্গে কথাবার্তা বলার জন্য অনেকগুলো লেটার লিখেছিল তবে একটা লেটারের অ্যান্সারও এখন পর্যন্ত সেই নায়ক দেয়নি। এই জন্য হয়তোবা সে অনেক বেশি আপসেটও হয়ে গিয়েছিল। তবে পরবর্তীতে নায়িকা হওয়ার স্বপ্ন নিয়েই সে শহরে গিয়েছিল কিন্তু হয়তোবা তার কপালটাই খারাপ ছিল যে তাকে কিছু না করেও মরতে হয়েছিল। তবে যাই হোক এরপর আমরা দেখতে পারি রেখার কঙ্কালগুলোকে সম্পূর্ণ শ্রদ্ধার সাথে দাফন করা হয় আর এরপরে বিবেক রেখার বোনকে একটা লেটার দেয়। আসলে সেই নায়ক রেখার লাস্ট চিঠির অ্যান্সারটা দিয়েছিল যেটা পড়ার জন্য এখন আর রেখা জীবিত নেই। আর এমনই একটা ইন্টারেস্টিং পয়েন্টে এই পুরো মুভিটা এখানে শেষ হয়ে যায়। তো আমাকে কমেন্ট করে জানান কেমন লাগলো এই ভিডিও। যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করবেন আর যদি এখনও আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে প্লিজ করে ফেলুন। তো আমাদের দেখা হবে অন্য কোনো ভিডিওতে অন্য কোনো একদিন। টিল দেন টেক কেয়ার।